বৃহস্পতিবার এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় পুনশ্চ রবীন্দ্রানুসারী রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্রের কর্ণধার দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে পালিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। ১৬৪তম রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। পুনশ্বর এই কবি প্রণামের অনুষ্ঠানে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পুনশ্বরী কর্ণধার দর্পনারায়ণ চট্টোপাধ্যায়কে। ওনার থেকে অনুষ্ঠানের বিষয়ে যাবতীয় আরও জেনে নেব। পুনশ্চ রবীন্দ্রানুসারী রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে দুদিনব্যাপী ১৬৪তম রবীন্দ্র জন্মোৎসব ২৫শে বৈশাখ। এবং পুনশ্চ বিগত ৫ বছর ধরে এই জন্মোৎসব পালন করে আসছে। কলকাতা এবং শান্তিনিকেতনের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং আবৃত্তি শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠান থাকে, সঙ্গে পুনশ্চ সম্মেলক সঙ্গীত, এবং এ এক আমাদের কাছে মহোৎসব। এবং পুনশ্চ শুধু জন্মোৎসব নয়, সারা বছর রবীন্দ্রনাথের গানকে নিয়ে তারা যাপন করে। ২২শে শ্রাবণ, বসন্ত উৎসব প্রভৃতি অনুষ্ঠান তারা অনুষ্ঠিত করে থাকে। কবিগুরু তো আমাদের মননে চিন্তনের সবটা জুড়ে রয়েছে, সেই অনুষ্ঠানে এত মানুষের সমাগম কীরকম অনুভূতি হচ্ছে? আমারই আমন্ত্রণে সকলে সাড়া দেয়। আমি এত গুণী গুণী মহিরীয় শিল্পীরা এসেছেন, প্রত্যেকেই আমার ডাকে সাড়া দিয়ে কেউ কখনো কোনো রকম আপত্তি জানায় না। আমার ডাকে সাড়া দিয়ে তারা আসে, এই আমার পরম পাওয়া, ভাগ্য বলে মানি। হে নূতন দেখা দে কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। এই উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে কবিগুরুকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বহু গুণী শিল্পীর উজ্জ্বল উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে মঞ্চ। বাবা এসে শুধালেন, কি করছিস শুনি? কাপড় কেন তুলিস বাক্সে? যাবি কোথায়? শুনলেন তার ঘর ৩ তলায়, দক্ষিণ দিকে ২ জানালা, সামনে পালঙ্ক, বিছানা লখনৌ ছিটে ঢাকা, অন্য দেয়ালে লেখবার টেবিল, তার কোণে মায়ের ফটোগ্রাফ। তিনি গেছেন মারা। বাবার ছবি দেয়ালে, ফ্রেমে জড়ানো ফুলের মালা, মেঝেতে লাল শতরঞ্চে শাড়ি, সামিজ, ব্লাউজ, রুমাল ছড়াছড়ি। কুকুরটা কাজ ঘেঁষে লেজ নাড়ছে, কোলে থাবা তুলে। ভেবে পাচ্ছে না কিসের আয়োজন। ভয় হচ্ছে পাছে ওকে ফেলে রেখে যায় কোথাও। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন
বরাবরই আসি আমি, অত্যন্ত সুশৃঙ্খল উপায়ে পুনশ্চ অনুষ্ঠান করে, তার কর্ণধার দর্প। ওর অনুষ্ঠান যাতে আরও চিন্তাভাবনা এতে আরও প্রসিদ্ধি লাভ করে সেটা চাইছি। এবং রবীন্দ্রনাথের গানের যে মূল দিক, যেটা ও লেখে, যেটা রবীন্দ্র অনুসারী সংস্থা, সেটাকেও বজায় রেখেছে। এবং এটা বজায় থাকলে রবীন্দ্রনাথের গানের ভবিষ্যৎ উজ্জ্বলই হবে আশা করি। দর্প তো সারা বছর প্রচুর অনুষ্ঠান করে, আর 25শে বৈশাখ উপলক্ষে, মানে কবির জন্মদিন উপলক্ষে ওর প্রত্যেক বছরই একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করে। দর্পর এই উদ্যোগ সত্যি সত্যি খুবই প্রশংসার, এবং ও আরও সামনে অনেক বছর এভাবে নিজে কাজ করুক, এবং আমাদের সঙ্গে নিয়ে অবশ্যই খুব ভালো লাগবে। যতদিন আছি মাথার চুলে পাক ধরেছে, কতদিন আমি আর গান গাইতে পারবো জানি না, কিন্তু যতদিন আছি ততদিন আমিও দর্পর সাথে আছি আর কি, দর্পর এই কাজের সুন্দর কাজের সঙ্গে। দর্পনারায়ণের এই যে পুনশ্চর আয়োজন, আমার এখানে এসে খুব ভালো লাগছে। তার কারণ সবসময়তেই পুনশ্চ একটু অন্য ভাবনার কিছু করার চেষ্টা করে, এবং সেখানে খুব নিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিবেশন করে, এবং প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি অনেক সময় নবীন শিল্পীদেরও তুলে আনে। ওর নিজেও খুব নিষ্ঠার সঙ্গে ওর এই যে পুনশ্চ যে গোষ্ঠীটি, সেখানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শেখায় যে ছাত্রছাত্রীদের, এই সম্পূর্ণ ব্যাপারটি আমার খুব ভালো লাগে, অত্যন্ত রাবীন্দ্রিক। আমার খুব ভালো লাগছে, আজকে এসেও খুব ভালো লাগছে। আর বিশেষত এই ধরনের অনুষ্ঠানগুলো এমনিতেই তো 25শে বৈশাখ উপলক্ষে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, তাকে নিয়ে, তাকে কেন্দ্র করে অনুষ্ঠান, সে তো ভালো লাগবেই। আর এই অনুষ্ঠানগুলোতে আরও যেটা বেশি ভালো লাগে, যে আমাদের অনেক বন্ধুর সঙ্গে একসঙ্গে দেখা হয়ে যায়, তাই জন্য আমরা সব শিল্পী বন্ধুরা একসঙ্গে গল্প করি, সেটাও একটা বিরাট প্রাপ্তি। বিজ্ঞাপন জগতের কপিরাইটার, এর সঙ্গে গানের কোনো সম্পর্ক নেই, বাট জিঙ্গলস ছাড়া। বাট রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, নিজে গাইলে রবীন্দ্রসঙ্গীতই গাই। তো বিপ্লবদা ওই লকডাউনে ফোনে গাইতাম, আর উনি শুনে বাজিয়ে দিতেন। তো এই দর্পনারায়ণ বাবুর কাছেই তখন গত বছর থেকে আসার আমার সুযোগ হয়েছে। এত সুন্দর, মানে প্রথম কথা ওই যেটা বিপ্লবদা বললেন, এতগুলো ছাত্রছাত্রীকে একসঙ্গে অথেন্টিক রবীন্দ্রসঙ্গীত উনি শেখান, সেটা তো এখন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি হয়তো ওর কথাগুলো ছায়াই বলছি, কিন্তু বক্তব্যটা সকলেরই একই। রবীন্দ্রনাথের গান একটু গীতিপ্রধান গান, এখানে সুর তাল নিয়ে বিশেষ কিছু করবার দরকার নেই। যেখানে উনি সুরটা যদি কথা ডিমান্ড করে, সুরটা তাই সেই মতো, উনি রাগ থেকে রাগে চলে গেছেন কেন, কথাটা চেয়েছে বলে। ও চাঁদ তোমায় দোলায় তোর বাহার রাগে হয়, তো কে দেবেতে নোটটা উনি চেঞ্জ করেছেন বিকজ প্রয়োজন আছে বলে। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যত অনুষ্ঠানই হয়, সেখানে গান গাওয়াটা একটা পূজার অংশেও, আমাদের পূজা এটাই। তো এখানে এসেও খুব ভালো লাগছে। দর্পনারায়ণদা এত সুন্দর করে পুরোটা আয়োজন করেছেন, খুব মন ভালো করা একটা আয়োজন। দর্পনারায়ণের এই যে আন্তরিক আহ্বান এবং এই যে অনুষ্ঠানের যে একটা মালা গাঁথে সমস্ত শিল্পীদের নিয়ে, এটা ভীষণ ভালো। প্রত্যেক বছরই আসি, ডাকে, ভীষণ ভালো আন্তরিক আমন্ত্রণ জানাই, এবং আমরা আসি, গান শোনাই, গান শুনি অন্য শিল্পীদের, ভীষণ ভালো। এবং দর্পনারায়ণ এই যে একটা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠানটাকে মানে অর্গানাইজ করে, সেটার জন্য সত্যি মানে সাধুবাদ জানাই তার জন্য। কলকাতার সমস্ত ভালো শিল্পীরা, গুণী এবং প্রবীণ শিল্পীরা আজকে এখানে উপস্থিত আছেন। আমরাও এখানে এসে খুব ভালো লাগছে আমাদেরও। আমরা বিশেষভাবে মিলিত হয়েছি দর্পনারায়ণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে যে কবি প্রণাম অনুষ্ঠান হচ্ছে, তাতে ওর পুনশ্চ গোষ্ঠীর এই আয়োজনটা করেছে, প্রতি বছর করে। এবং আমি তো মনে করি যে দর্পণ থেকে অনেক কিছু শেখার আছে। ও এত সুষ্ঠুভাবে এতজনকে নিয়ে এত সুন্দরভাবে অনুষ্ঠান করে, সেটা তো খুব অভিনন্দনযোগ্য। অনুষ্ঠানে সংবর্ধিত হন পণ্ডিত বিপ্লব মণ্ডল। তার বক্তব্যে উঠে আসে কবিগুরুর প্রাসঙ্গিকতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি প্রতিটি যুগেই প্রাসঙ্গিক। শিল্পচর্চার এমন কোনো দিক নেই যা তিনি অসম্পূর্ণ রেখে গিয়েছেন। এই যে সুষ্ঠু রবীন্দ্রসঙ্গীত গাওয়া, সেটাই হচ্ছে আমাদের সবারই মানে এটা কর্তব্য যে রবীন্দ্রনাথকে এইভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু এখন
ইদানিং অনেক কিছু এক্সপেরিমেন্ট হচ্ছে এবং রবীন্দ্রনাথকে নিয়ে অনেক ছেলে খেলা চলছে। আসলে সেগুলো হয়তো আমরা নিতে পারি না, কারণ দীর্ঘ 56-57 বছর রবীন্দ্রনাথকে নিয়ে আছি এবং বাজাচ্ছি, এবং আমার 10টা জেনারেশন বাজানো হয়ে গেল। সেটা তাদের গান শুনে এবং যাদের গান শুনে আমরা বড় হয়েছি এবং তাদের সঙ্গে বাজিয়েছি। তারপরে এই পরিবর্তনটা আমি ঠিক নিতে পারি না, কারণ রবীন্দ্রনাথই থাকবে। উনি সব কিছু করে দিয়ে গেছেন, কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট প্রবীণ শিল্পীদের মধ্যে বর্ষিয়ান শিল্পী বিভা সেনগুপ্তের গৌরবময় উপস্থিতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে তোলে। কিভাবে ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি পায় তা তিনি তুলে ধরেন। ঠাকুর আগরতলাতে 5 বার গেছেন আমাদের জন্মের আগে, কাজেই তার কথা শোনা লোকের মুখে ওখানকার। কিন্তু একটা জিনিস আমার খুব অবাক লাগতো, আগরতলাতে রবীন্দ্রসঙ্গীতের কোনো চলন ছিল না, আমার কোনো ধ্যান ধারণাই ছিল না রবীন্দ্রসঙ্গীত। আমি তো ক্লাসিক টাইপের, রাগ প্রধান, আধুনিক ভজন এই সমস্ত। কিন্তু আমার বাবা রবীন্দ্রসঙ্গীত, ওই ব্রহ্মসঙ্গীত, কাব্যগীতির অনেক বই এগুলি ঘাটাঘাটি করতেন। বাবা জানতেন যে এখানে রবীন্দ্রসঙ্গীতের কোনো প্রচলন নেই, কিন্তু বাবা যে ব্রাহ্ম সমাজে যেতেন তখন তো বুঝতেই পারো ব্রাহ্ম সমাজে রবীন্দ্রনাথের কি সাংঘাতিক আলোচনা। অনেক সময় বাবা জানতেন, তবুও জিজ্ঞেস করতেন, আরে এই গানটা জানিস? আমি কোনো ইগনোর, আমি তো কোনো ইয়েই নেই, আমার কিন্তু রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমি না বাবা, কিন্তু আগে না এখন আছে 2, 3, 4, 5, 6, 7, 8 ছোটো ছোটো রবীন্দ্রনাথের কবিতা থাকতো, এগুলি মুখস্থ করতে হতো। কতটা জেনেছি জানি না, ওনাকে জানা বড় অনেক সময় সাপেক্ষ। এই সাধারণ বইপত্র পড়ে রবীন্দ্রনাথকে জানা যায়, সে অসীম। কবি প্রণামের এই সঙ্গীত এবং আবৃত্তি পরিবেশনের অনুষ্ঠানে শিল্পী ও শ্রোতা সকলের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যায় তাতেই যেন পরিস্ফুট হয়ে ওঠে এই অনুষ্ঠানের সার্থকতা।
অমিত চক্রবর্তীর সঙ্গে দেবলীনা চৌধুরীর রিপোর্ট, তারা নিউজ, কলকাতা।